প্রশ্নটা ছিল ভাইপো কবে গ্রেপ্তার হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে গ্যারান্টি দিতে পারে? তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে বিজেপির নেতা। তিনি বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের লোকজনদের সঙ্গে কথা বলছিলেন। তার পক্ষে বলা সম্ভব নয় যে ভাইপো গ্রেপ্তার হবেন না বা গ্রেপ্তার হবেন। তিনি বলবেন কি করে? আদালতের নির্দেশে, আদালতের পর্যবেক্ষণে তদন্ত চলছে। তৃণমূল বিবেকানন্দকে কি বলে? আগে তারা বিবেকানন্দ জন্মদিন মাননীয়ার অনুপ্রেরণায় মাননীয়ার ছবি উপরে থাকতো, বিবেকানন্দের ছবি নিচে থাকতো। ওদের মুখে এইসব বলা শোভা পায় না। আসলে কিছু বলার নেই বলে হই হট্টগোল করছে, রাস্তায় ফুটবল খেলছে। যিনি ফুটবল খেলছেন তাকেও তো তদন্ত করে এটা ডেকেছিল, আবার ডাকবেন এরকম কোনো গ্যারান্টি কি আছে? আন্দোলনকারীরা, আমার মনে হয় তাদের দাবি যথার্থতা থাকলেও তারা পলিটিক্যালি মোটিভেটেড। এসএসসি যদি বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে চাকরিটা বাতিল করে দেয়, সঙ্গে সঙ্গে নতুন নিয়োগ হতে পারে, সেটা এসএসসি করুক না। এত ঝামেলা তো কিছু নেই, সেটা তো করছে না। এখানেই তো জ্বর। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। 2024 লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে অমিত শাহের সভা এবং সেই সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি প্রসঙ্গ কি বল? দেখুন, আলিপুরে ন্যাশনাল লাইব্রেরির ভাষা দিবস সভাগৃহে অমিতজি যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে বিজেপির যারা যুক্ত তাদেরকে অ্যাড্রেস করছিলেন, নাড্ডা সাহেবও ছিলেন সেখানে। সমস্বরে ভাইপো ভাইপো রব ওঠে। সেখানে অমিতজি একটু হকচকিয়ে যান। প্রশ্নটা ছিল ভাইপো কবে গ্রেপ্তার হবেন। তখন অমিতজি বলেছিলেন অনুব্রত, পার্থ, বালু জেলে আছে, আর যারা জেলে যাননি তাদের কথা তো তিনি বলেননি। তো শুভেন্দুবাবু বললেন সমঝদারো কে লিয়ে ইশারাই কাফি হতা হ্যায়। তার সঙ্গে অমিতজির কি কথা হয়েছে একান্তে সে তো আমি জানি না, তবে শুভেন্দুর মুখ দেখে মনে হলো যে তিনি অমিতজির সাথে কথা বলে খুশি। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে গ্যারান্টি দিতে পারেন? তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে বিজেপির নেতা। তিনি বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের লোকজনদের সঙ্গে কথা বলছিলেন। তার পক্ষে বলা সম্ভব নয় যে ভাইপো গ্রেপ্তার হবেন না বা গ্রেপ্তার হবেন। তিনি বলবেন কি করে? আদালতের নির্দেশে, আদালতের পর্যবেক্ষণে তদন্ত চলছে। এজেন্সিগুলো যদি প্রভাবশালীদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দাখিল করতে পারে আদালতে, আদালত যদি মনে করেন না ঠিক আছে, তাহলে দে ক্যান টেক স্টার্ন অ্যাকশন। তদন্তে তো কোনো বাধা নেই কোর্টের নির্দেশে। হ্যাঁ, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা যাচ্ছে না, সেটা অনুপ্রাণিত গৃহপালিত একদল চিকিৎসক কুলের জন্য। তা এজেন্সি তো আদালতে গিয়ে বলেছে যে এসএসকেএম এর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয় এবং কাকুর মেডিকেল রিপোর্ট নিয়ে তাদের মনে সংশয় আছে। রাজ্য প্রশাসন যেন তেন প্রকারেরও প্রভাবশালীদের এই তদন্তের আওতা থেকে বাইরে রাখতে চাইছেন। এজেন্সি চেষ্টা করছে বলেই তো পার্থ, কেষ্ট, মানিক জেলে। কেষ্ট যে তিহারে গড়াগড়ি খাবে কেউ ভাবতে পেরেছিল? পার্থর মতো প্রভাবশালী জেলে যাবে কেউ ভাবতে পেরেছিল? বালু যে জেলে যাবে কেউ ভাবতে পেরেছিল? তা তদন্ত ল উইল টেক ইট ওন কোর্স। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এই ধরনের হ্যাঁ নাতে উত্তর দেওয়া সম্ভব না। হ্যাঁ, তিনি বিজেপির গ্রাউন্ড লেভেলের ওয়ার্কারদের এবং পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের মনোভাবের প্রতিফলন পেয়েছেন। আর একটা কথা, বাম কংগ্রেস যে সেটিং তত্ত্বে চালু করেছে যে সর্বোচ্চ প্রভাবশালীদের ছোঁয়া হবে না, এটাই সেটিং। আমি তত্ত্ব তখনই বিশ্বাস করব যখন 2024 লোকসভা নির্বাচনে বিজেপি 30-এর বেশি আসন পাবে এবং সর্বোচ্চ প্রভাবশালীরা ঘুরে বেড়াবে, তাদের জেল যাত্রা হবে না এবং বিজেপি 30টার বেশি আসন পাবে। তখন আমি মানব যে সেটিং হয়েছে। সেটিংয়ের এই হলো যে বিজেপিকে আসন ছেড়ে দেওয়া হয়েছে, বিনিময়ে সর্বোচ্চ প্রভাবশালীদের কেশাগ্র স্পর্শ করা হয়নি। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ আমি সেটিংটাকে একেবারে অপপ্রচার বলেই মানি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 066 075।
কিন্তু স্যার যখন বিজেপি নেতা কর্মীদের পক্ষ থেকে এই গ্রেফতারি প্রসঙ্গ তোলা হতো, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তো বলতে পারতেন যে যারা অন্যায় করেছে তারা ছাড় পাবে না। সে অনেকবারই কথা বলেছেন, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন তদন্তের একটা নির্দিষ্ট রূপরেখা আছে। আমি আপনি আশা করব সেভাবে তদন্ত হবে তা নয়। তদন্তকারী সংস্থা অত্যন্ত দক্ষ, তাদের পেশাদারিত্ব আছে এবং আদালতের নির্দেশে পর্যবেক্ষণে তদন্ত চলছে। অতএব তারা তদন্ত করবে না, রাজ্য প্রশাসন সহযোগিতা করছে না, সেই জন্য অনেক বেশি সময় লাগছে। তারা যদি সহযোগিতা করতেন তাহলে অনেক আগেই সব কিছু সমাধান হয়ে যেত। যে পদত্যাগ করলেন যে অ্যাডভোকেট জেনারেল, তিনি কি বললেন যে দুর্নীতির তদন্ত রাজ্য সরকার আটকাতে চায়, তাহলে রাজ্য সরকার দুর্নীতির তদন্ত হোক এটা চায় না, তাহলে এই আবহে সিবিআই ডেকে কাজ করতে হচ্ছে। তাহলে কত বড় মুশকিলের কাজ সেটা সহজেই অনুমান করা যায়। তাই সব কিছুকে রাজনীতির অ্যাঙ্গেলে দেখাটা ঠিক নয়। আর সেটিং তত্ত্বের প্রবক্তাদের বলবো, আপনারা শূন্য আছেন, মহাশূন্যে যাবেন। বামেরা কংগ্রেস একটা দুটো আসন পেতে পারে, সুতরাং এই সমস্ত আসপেক্টটাকে মাথায় রেখেই পুরো বিষয়টাকে দেখা উচিত। আবেগ হতে পারে, অমিতজিকে দেখে বিজেপির আইটি সেলের ওয়ার্কাররা ভাইপো ভাইপো করে চাচাতে পারেন, এটা তাদের চাহিদা হতে পারে, পশ্চিমবঙ্গের বহু মানুষের চাহিদা হতে পারে প্রভাবশালীদের জেল যাত্রা। কিন্তু তদন্তকারী সংস্থা তো আমার আপনার মর্জির মতো চলবে না। তারা নির্দিষ্ট করে তদন্ত করছে, এমন তথ্য প্রমাণ তাদেরকে জোগাড় করতে হবে। অনেকটা তারা পেরেছে, যেগুলো আদালত কার্য হয়, নইলে তাদেরই মুখ পড়বে। স্যার আপনি বামেদের প্রসঙ্গ তুললেন, বামেদের প্রসঙ্গ তো এড়িয়ে যেতে পারছে না তৃণমূল এবং বিজেপি উভয় দল। গতকালও আমরা দেখলাম সুকান্ত মজুমদারের একটি বক্তব্য এই গীতা পাঠকে কেন্দ্র করে, সেখানে তিনি বললেন যে বামপন্থী প্রোডাক্ট, এবং তার পাশাপাশি আরেকটি শব্দ যে অল্পবিদ্যা ভয়ঙ্করী, সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। এবং তারপর আমরা দেখলাম যে একেবারে কলকাতা জুড়ে ফুটবল খেলায় মাত্র তৃণমূল কংগ্রেস। কিছু করার নেই বলে এইসব করে, এগুলো নিয়ে আমার জবাব দিতেও ইচ্ছা করে না। আর স্বামী বিবেকানন্দ শুনে রাখুন, সবার আগে তিনি হিন্দু সন্ন্যাসী, হ্যাঁ, বেদান্তের বংশীধারী তিনি। তৃণমূল বিবেকানন্দকে কি বলে, আগে তারা বিবেকানন্দ জন্মদিন মাননীয়ার অনুপ্রেরণায় মাননীয়ার ছবি উপরে থাকতো, বিবেকানন্দের ছবি নিচে থাকতো। তো ওদের মুখে এইসব বলা শোভা পায় না। আসলে কিছু বলার নেই বলে হই হট্টগোল করছে, রাস্তায় ফুটবল খেলছে। যিনি ফুটবল খেলছেন তাকেও তো তদন্তকারীরা ডেকেছিল, আবার ডাকবেন এরকম কোনো গ্যারান্টি কি আছে? আমি উভয় দলের কথাই বলছি। এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান, সেই যে ব্রিগেডের মাঠে যারা যারা উপস্থিত ছিলেন, তারা কজন বা বিজেপির কজন এই গীতায় যা লেখা রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করে, বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কারা এই বিবেকানন্দের যে নীতি তারা অনুসরণ করে? প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, গীতাপাঠ ঘরের নিবৃত্তেও করা যায়, খোলা জায়গাতেও করা যায়। আর গীতার একটা ধর্মীয় ব্যাখ্যা আছে। পাঠের কথা বলছি না আমি, ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্ট হয় না, ও নিজের জীবন চর্চার মধ্যে দেখবে, যারা করার তারা করে, লোক দেখিয়ে কিছু করা যায় না। গীতার একটা ধর্মীয় চেতনা আছে, একটা রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কি করতে হবে সে সম্পর্কে গীতার নির্দিষ্ট বক্তব্য আছে। কে কিভাবে নেবেন সেটা তার ব্যাপারই। এবং গীতা অবশ্যই গীতা পাঠ করা উচিত সময় সুযোগ করে। ওরকম তো নিয়ম কিছু নেই যে অমুক সময় করতে হবে, মনের জোর বাড়ে। গীতা ভারতবর্ষের পক্ষ থেকে বিশ্বকে এক, আমি তো বলবো, সর্বোৎকৃষ্ট দান। নির্বাচন আসলেই আমরা দেখছি যে হয় বিবেকানন্দ নয় বিদ্যাসাগর, মানে মনীষীরা লোকসভা ভোট বা বিধানসভা ভোটের আগেই কি তাদের কথা মনে পড়ে? না, যারা করে মনীষীদের মানুষ সর্বদাই স্মরণ করে, তাদের থেকে শেখা যায়। আমি বহু ছেলেমেয়ে দেখেছি যারা সেভাবে ধর্ম করে না, তাদের মানিব্যাগে স্বামীজি মা এবং ঠাকুরের, এই স্বামীজি মা এবং ঠাকুরের ছবি একসঙ্গে থাকে। নিয়মিত মন্দিরে যায়ও না, কিন্তু ওই ছবিটা থাকে, বিশ্বাসের প্রতীক। তো এগুলো আস্থা বিশ্বাসের প্রতীক। রোজ পুজো করতে হবে, রোজ সন্ধ্যারতি দিতে হবে, রোজ মন্দিরে গিয়ে মাথা ঠেকাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। পুরোটাই বিশ্বাস, আর ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। একদম শেষ প্রশ্ন, আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের একেবারে জামিন অযোগ্য ধারায় মামলা, কি বোঝাতে চাইছে পুলিশ প্রশাসন? দেখুন, ওনারা মুখ্যমন্ত্রী বাড়ির কাছেও বা গিয়েছিলেন কেন? উনি তো Z+ ক্যাটেগরির নিরাপত্তা পান,
তা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে গেলেই তার দেখা পাওয়া যাবে, তাকে স্মারকলিপি দিলেই সমস্যার সমাধান হবে, এগুলোর মধ্যে না পরিকল্পিত রাজনৈতিক কিছু বিষয় আছে। পুলিশ একটু বাড়াবাড়ি করেছে ঠিকই, পুলিশের তো ব্যর্থতাও, জেড ক্যাটাগরির কথা বলছেন আপনি, সেটা ভেদ করে গেল কি করে তারা? কতদূর গেছিল আমি জানি না, কিন্তু এগুলো কি বলবো আর কি, পুলিশেরও সেই অর্থে একটু সংযত হওয়ার প্রয়োজন। এবং একই সঙ্গে আন্দোলনকারীরা, আমার মনে হয় তাদের দাবি যথার্থতা থাকলেও তারা পলিটিক্যালি মোটিভেটেড, তারাও চাইছিলেন খবরের শিরোনামে আসতে, তাদের সেই উদ্যোগ সফল হয়েছে। আবার আদালতে পুলিশ যেরকম ভর্ৎসিত হয় সেরকম ভর্ৎসিত হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাদেরকে আইনি লড়াই লড়বার পরামর্শ দিয়েছেন, ধর্ণা করে কিছু হবে না। তা আইনি লড়াই লড়তে হবে, নইলে লিগ্যাল এড ফোরামে যান। ওনারা কুণাল বাবুর কাছে যাচ্ছেন, জাস্টিস গাঙ্গুলির কাছে যাচ্ছেন, বিকাশ বাবুর নামে বিষোদ্গার করছেন। ওনাদের উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন আছে। একমাত্র একটা এসএসসি যদি বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে চাকরিটা বাতিল করে দেয়, সঙ্গে সঙ্গে নতুন নিয়োগ হতে পারে, সেটা এসএসসি করুক না, এত ঝামেলা তো কিছু নেই, সেটা তো করছে না, এখানেই তো জট। বিকাশ রঞ্জন বাবুর কথা বললেন আপনি, তার বাড়ি ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়েছে একটি সংগঠনের পক্ষ থেকে। করুক, সেটা বিকাশবাবু বুঝবেন। কি ঘেরাও করে কি হবে? রাজনীতির এইসব করে লাভ হচ্ছে না কিছু। এসএসসি প্রথমে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তার চাকরিটা বাতিল করে দিক, পরের দিন থেকে নতুন নিয়োগ শুরু করা হতে পারে, এটা করুক, তাহলেই হবে, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে কোনো আইনজীবী, কোনো বিরোধী দল আর ঘোলা জলে মাছ ধরতে পারবে না।